আসসালামু আলাইকুম, শুভ সকাল ফ্রম বিছানাকান্দি। সিলেট বর্ডার হাইকিংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন চলছে। তো এখানকার একটা লোকাল বাড়িতে আমরা ছিলাম সবাই। তো আমরা কিছুক্ষণের ভিতরে এখান থেকে বেরিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা যাব জাফলং জিরো পয়েন্টের দিকে। এর আগে আমরা কোথায় ছিলাম এই জায়গাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে রাস্তাটা, আমরা একটা লোকালয়ের মতো আছি। এখানে সামনে কয়েকটা দোকান আছে, রেস্টুরেন্ট মতো। আর আমরা এবং আমাদের টিম আছি এই কটি ঘরে। এই বারান্দায় এখানে কয়েকজন থেকেছেন, কারণ এতজনের আসলে শোয়ার মতো তেমন জায়গা ছিল না। আর বাইরে এটা যে দেখতে পাচ্ছেন, ঘর থেকে বেরোলে এই দৃশ্যটা। আমরা রাত্রেবেলা এখানটায় অনেকক্ষণ বসে সময় কাটিয়েছি, প্রায় 11টা-12টা পর্যন্ত, সারাদিন ক্লান্ত শরীর সত্ত্বেও। বলে রাখা ভালো, এখানে কিন্তু কোনো রকম ওয়াশরুম নেই, কোনো রকম রানিং ওয়াটারের ব্যবস্থা নেই। অর্থাৎ আপনি যে পানি উঠিয়ে নিয়ে কোথাও যে কিছু সারবেন সেটা সম্ভব না। আর এখানে সবাই ঘুমাচ্ছে। ওখানে তো টেন্ট একজন বিশালো, বাকিরা হ্যামক দিয়ে উপরে দুজন ঘুমিয়ে গিয়েছে। আর আমি ছিলাম এই রুমটায়। হ্যাঁ, আমার বেডটা এখনও বিছানো আছে। এবার একটা কমার্শিয়াল ট্যুর গ্রুপের সাথে এসেছিলাম আমরা ট্যুরমেট ছিলাম সর্বমোট 24 জন। তো এই 24 জন আমরা এখানে ক্যাম্প করে থাকতে পারিনি। তো আমাদের গ্রুপের পক্ষ থেকে এই বাড়িটা ব্যবস্থা করা হয়, লোকাল একজনের বাড়ি। তো আমরা এখানে মোটামুটি ভালোই রাত্রেবেলা ছিলাম সবাই। আজকে আমাদের বর্ডার হাইকের ডে 2। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, পিছে টিম রেডি। সকাল বেজে গেছে 9টা, আমাদের 7:30টায় বেরোনোর কথা ছিল। আর সামনে বেশ অনেকগুলো স্পট পড়বে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলেন দৌড়াই, লেটস রান উইথ ইমরান। আমরা এখনই আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু করব। তো যাত্রা শুরুর আগে আমাদের এই ট্যুরের হোস্ট শাখাওয়াত ভাই আমাদেরকে একটু ব্রিফ করছিলেন যে আমরা কি ভুল করেছি এবং কি ভুল করা যাবে না। আর এছাড়া একটা জিনিস ওনার খুব ভালো লাগে আমার, যেটা উনি যাত্রা শুরুর আগে একটি প্রার্থনার আয়োজন করেন এবং সবাইকে নিয়েই সেটা করেন। তো আমরা সেটার পরে ইনশাআল্লাহ রওনা দেবো এখনই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল-আলিয়্যিল আযীম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকুল্লাহ হাক্কু কদরিহি ওয়াল আরদু জামিআন ওয়াবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু সামাওয়াতু মাতুইয়াতুম বিয়ামিনিহি। সুবহানাল্লাহি তাআলা আম্মা ইউশরিকুন। বিদায় বিছানাকান্দি। তো এখন আমরা চলে যাব জাফলংয়ের দিকে। আমরা বিছানাকান্দির ছড়াটা আমরা এখন হেঁটে পার হচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মোটামুটি ভালোই স্রোত আছে এবং পানিটা অসাধারণ, বেশ ঠান্ডা পানি। টিম মেম্বাররা পার হচ্ছেন। তো এখানে একটু অসতর্ক হলেই কিন্তু বিপদ, কিছু কিছু অনেক পিচ্ছিল জায়গা আছে, তবে পার হতে ভালোই লেগেছে এবং পানিটা অসাধারণ ঠান্ডা, পুরো শরীরটা জুড়িয়ে গিয়েছে। পথের ক্লান্তি এই ঠান্ডাতেই দূর হয়ে যাবে আশা করি। ছড়াটা পার হয়েই এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এটা একেবারে মরুভূমি বলা যায়। আপনারা হয়তো জানেন কি জানেন না, এই জায়গাটা যখন আমি আরো 2020 সালে আসছিলাম, এই জায়গাটা পুরো প্রান্তর ভাই পাথর দিয়ে ঢাকা ছিল। আচ্ছা, ছোট ছোট পাথর, নুড়ি পাথর, বড় পাথর। হ্যাঁ, এই জায়গার যে ইয়েটা উঠলো, যে পাথর সব এখান থেকে হারিয়ে গেছে, এটা ধুধু বালুচর হয়ে গেছে। তো এইখানে ব্যাপারটা আসলে বোধহয় সেটাই হয়েছে, এই পাথরগুলো নেওয়ার কারণেই। এখনও এখানে সামান্য কিছু পাথর দেখতে পাচ্ছি আমরা। এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে, জলপরি ভাসমান রেস্টুরেন্ট, ওয়াশরুম, ড্রেসিং রুম সব সুবিধা সহ। এবং এটা ভাসমান ছিল এক সময়, দেখা যাচ্ছে যে এই যে নিচে ফ্লোটারগুলা, তো এখন আর সেটা ভেসে নেই, পুরাটা মরুভূমি হয়ে গিয়েছে। আর এটাকে ধরে রাখতে হচ্ছে এই অ্যাঙ্করটা। প্রথম ও দ্বিতীয় পর্বে দেখিয়েছি আমরা কিভাবে বিছানাকান্দি পর্যন্ত এসেছিলাম। তো সে পর্যন্ত হাঁটতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছিল, যেহেতু হঠাৎ করে প্রথমবার যাত্রা শুরু করলে কষ্ট একটু হওয়াই স্বাভাবিক। তবে আজকে কিন্তু সেটা একদমই নেই। প্রথম দিন হাঁটার পরে আজকে একেবারে ফুরফুরা মেজাজে, ফুরফুরা শরীরে হাঁটা শুরু করেছি। এবং যতদূর শুনেছি এবং ভিডিওটা পুরো দেখলে আপনারাও বুঝবেন, এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ বৈচিত্র্যময়, বিভিন্ন রকম প্রকৃতি পাবো আমরা। তো সেগুলো সামনে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব। কতটুকু পেরেছি জানি না, ভিডিওটা দেখে আপনারা আপনাদের কমেন্টে জানাতে পারেন। সামনে আগে থাকি। এই মুহূর্তে আমরা যে
এটা ছড়াটা পার হচ্ছি। তো ছড়াটা পার হই, দুরকম ভূপ্রকৃতি অলরেডি দেখেছি আমরা। ছড়া, বালি, সামনে আরও অনেক কিছু দেখতে পারবো। তো চলুন সামনে আগানো যাক। এখানেও নিচে অনেক কাদা থাকলেও পানিটা কিন্তু একদম যদি দেখাই টলটলে পরিষ্কার। তো আমরা এই জায়গাটা পার হয়ে আসলাম। এখানে কিন্তু নদীতে বেশ নৌকা চলছে, এটা পিয়াইন নদী। আর এখন আমরা বেশ সবুজ প্রান্তর, এতক্ষণ মরু প্রান্তর পার হয়ে আসলাম, এখন সবুজ প্রান্তর দিয়ে যাচ্ছি। বামে এই যে মেঘালয়ের পাহাড় দেখতে পাচ্ছি। তো ইনশাআল্লাহ ইচ্ছা আছে একদিন এই মেঘালয় থেকে আপনাদেরকে সিলেটের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। তো সেটার জন্য আপনাদের ভালোবাসা অনেক প্রয়োজন। আপনারা যদি সেরকমভাবে সাপোর্ট করেন, চ্যানেলটা লিঙ্ক দেওয়া আছে, লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। তো ইনশাল্লাহ একদিন আপনাদের নিয়ে মেঘালয়ের দিকে যাব। আমি জানি না দেখা যাচ্ছে নাকি, এই যে এখানকার ল্যান্ডস্কেপটা যদি শুধু দেখাই, অসাধারণ একটা ল্যান্ডস্কেপ। তো আমরা ওদিক দিয়ে না, আমরা মোটামুটি এই জংলাপত্তা ধরে যাব। এই রাস্তাটা আসলে অনেক মনোরম। চলতে চলতে বেশিক্ষণ হাঁটিনি, 10-15 মিনিট হাঁটতেই আরেকটা জায়গা পেলাম। দেখুন সুন্দর মাঠ, আর সেই পাহাড়টা থাকবে, এটা তো বলেছি পুরাটা। এখানে বিশ্রামের জায়গাও আছে। আচ্ছা, কালকে বেশ কয়েকটা দেখিয়েছিলাম। এই যে এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সীমানা পিলার, অর্থাৎ ওপাশে ভারত। আর এখানে দেখা যাচ্ছে একটুখানি সার্কেল করে দিয়েছি আমি, এটা হচ্ছে বিএসএফ সীমান্ত চৌকি। তো সকালবেলা এখানে কোনো একটা ইনসিডেন্ট হয়েছিল, কয়েকজন ভারতের ভিতরে যে ছবি ভিডিও করছিল, তো বিএসএফ তাদেরকে ধরে মোটামুটি ভালোই বানিয়ে তার মোবাইল রেখে দিয়েছে, যে কারণে আজকে আমরা আর রিস্ক নিলাম না। ও উঠে বই করে মোবাইল ফেরত পেয়েছে। বড় গাছগুলি সুন্দর একটা রাস্তা। আচ্ছা, তো এই রাস্তাটা আমরা ভুলক্রমে আমরা ওদিক দিয়ে না আসে আমরা এদিক দিয়ে যাচ্ছি। আর গতকাল হাঁটছিলাম আমরা 25,250 কদম। কদম। আচ্ছা, গতকালকে আমি গুগল ম্যাপের তথ্য মতে গতকালকে আমরা হেঁটেছিলাম প্রায় 21 কিলো রাস্তার কাছাকাছি। আজকের রাস্তা 17-18 কিলো, 17 থেকে 18 কিলো আমরা ট্রেক করবো ইনশাআল্লাহ। তো এর ভিতরে দেখার অনেক কিছুই থাকবে, তো চেষ্টা করবো সেগুলো আপনাদেরকে একটু একটু করে ঝলক দেখানোর। আর পুরো এই ট্রেলের আস্বাদ নিতে গেলে আপনারা অবশ্যই এই ট্রেলে আসবেন। আচ্ছা, আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এটা কিন্তু এই যে সেই সীমানা পিলার যেটা দেখালাম, এই যে আমি এক পা যদি আসি, এটা কিন্তু আমি এখন ভারত, আবার এদিকে চলে আসলাম, দিস ইজ বাংলাদেশ। তো ওই সীমানা পিলারটার হিসাব অনুযায়ী আমি কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া আছি। আর পেছন থেকে আসছে আয়াজ, পুরো গ্রুপটাকে প্রাণচঞ্চল রেখেছিল, এবং রায়ান আমাদের আরেকজন হোস্ট। যেটা বলছিলাম, এই রাস্তাটা কিন্তু পুরাই ছড়ায় ভরা, ঝিরি, বিভিন্ন রকম পরিবেশ দেখা যাবে। তো আমরা একটু আগে যে সবুজ এরিয়াটা দেখালাম, ওটা বেসিক্যালি ক্ষেত। তো ওখান দিয়ে আসতে গিয়ে আমার হাঁটু পর্যন্ত, এমনকি আমার ক্যামেরা গিম্বল সবখানে কাদা লেগে গিয়েছে। এখানে আবার পেলাম একটা ছড়া। তো আমরা সেই ছড়া ধরে হাঁটছি, যদি দেখাই এই ছড়াটা ধরে হাঁটছি। আর পেছনে টিম মেম্বার কিন্তু 2 ভাগ হয়ে গিয়েছে, কারা কেউ অর্ধেক গিয়েছে, ওদিকে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে। আর আমরা এখানে আমাদের লিডার শাখাত ভাইয়ের সাথে হাঁটছি। উনি আমার হাতে ক্যামেরা দেখে কিন্তু অলরেডি তাড়া দিচ্ছেন, ভাই একটু আসেন। তো আমি হাঁটতে হাঁটতে কথা বলছি। তো এখনও আমাদের রাস্তা কিন্তু প্রথম স্টপেজ আমাদের যেখানে দেওয়ার কথা সেটার জন্য আরও প্রায় ঘন্টাখানেক আছে। আর টোটাল যেটা বললাম একটু আগে, প্রায় 20-21 কিলো রাস্তা হাঁটতে হবে। আচ্ছা, খানিকটা আসার পর আমরা এই সাঁকোটা পেলাম, এটা পার হওয়ার কথা ছিল। স্থানীয় একজন বলছেন যে এটা দিয়ে যেতে না, কারণ এটা নাকি খুব বেশি ক্ষতিগ্রস্ত, ভাঙা। তবে আমাদের টিমের একজন অলরেডি চলে গেছে খানিকটা। উনি হালকা পাতলা গড়নের মানুষ, চলে যেতে পেরেছেন। তবে স্থানীয়দের কথা না শুনে এরকম করে যাওয়াটা একেবারেই ঠিক নয়। তো যাক, সে আসতে থাক। আর আমরা এখন যাব, এখানে একটা শর্টকাট আছে, তো আমরা সেদিক দিয়ে এখন যাওয়ার চেষ্টা করছি। তো খুব একটা বেশি রাস্তা ঘোরা না, এই 10-15 সেকেন্ড লাগলো এখানে আসতে। এরপর ঝিরিটা পার হয়ে আবার এই যে পাড় দেখা যাচ্ছে, এখান দিয়ে উঠে যাব। আচ্ছা, এতক্ষণ আমরা যেসব রাস্তা দিয়ে আসলাম আপনাদেরকে মোটামুটি ঝিরি, ঝর্ণা, পাথর, ঘাসভূমি দেখালাম। এর মাঝখানে প্রায় হাঁটু পর্যন্ত কাদা দিয়ে হেঁটে এসেছি, তখন আর ক্যামেরা ধরার উপায় ছিল না। তো এখন যেখান দিয়ে যাচ্ছি এটা মোটামুটি একটা সোয়াম্প এরিয়া মতো। সিলেট বর্ডার হাইকে মেঘালয়ের পাহাড়ের কোল ঘেঁষে আমরা এগিয়ে চলছি। যে পাহাড়গুলো দেখা যাচ্ছে
তবে এখন বাজে সকাল 10:30 মতো, ঘন্টা দেড়েক হলো আমরা হাঁটছি। যদি অনেক বিরতি নিয়েছি মাঝখানে, বিভিন্ন কারণে, রাস্তা, ডিটুর, বিশ্রাম। তো এর ভিতরে যেটা ব্যাপার হয়েছে যে এখানে রোদ কিন্তু কম না, প্রচুর রোদ। দেখলে বোঝা যাচ্ছে নাকি জানি না, প্রচুর রোদ। রোদের জন্য তাকাতে পারছি না, কিন্তু টেম্পারেচারটা কিন্তু সেরকম মানে অসহ্য টেম্পারেচার না, যথেষ্ট আরাম লাগছে। এই যে পাহাড়ের কোল গিয়ে যে পাহাড়ের ঠান্ডা বাতাসটা, ফ্লোয়িং বাতাস না, কিন্তু তারপরেও বেশ আরাম লাগছে। প্রায় ঘন্টা দেড়েক ট্রেক করে আমরা চলে আসলাম এখন লক্ষণছড়া গ্রামে। তো এখানে আমাদের ব্রেকফাস্ট বিরতি এবং অন্যান্য বেশ কিছু বিরতি হবে। তো আচ্ছা, আমরা লক্ষণছড়াটা দেখে আসি সামনে। এখান থেকে দেখা যায় ভারতের খুব সুন্দর একটা ঝর্ণা, লক্ষণছড়া ঝর্ণা। তো চলুন দেখে আসি সেটি। তো এটি সেই লক্ষণছড়া। আর সামনে নীল রঙের একটা কাপড় দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষজন তারা করে রেখেছে, যেন এখান থেকে ওই পাশে একটা ঝর্ণা মতো আছে, সেটা যেন বাংলাদেশের লোক এখান থেকে দেখতে না পারে কোনোভাবে। তো তারা এটা করে রেখেছে। সো দিস ইজ লক্ষণছড়া। যারা আসতে চান আসুন। তো এখানে আসলে তেমন কিছু নেই। তো আমরা একটু দেখলাম, আমরা এখন যাবো ব্রেকফাস্টের দিকে, রাস্তাটা আপনাদেরকে দেখালাম। তো এরপরে দেখা হচ্ছে নেক্সট স্পটে গিয়ে। তো চলুন আবার দৌড়াতে থাকি, সে পর্যন্ত লেটস রান উইথ ইমরান। তো আমরা সেই বিরতিটা শেষ করে আবার হাঁটা দিচ্ছি মেঠোপথ দিয়ে। আর পেছনে দেখা যাচ্ছে নাকি জানি না, এই যে একটা আমি সার্কেল করে দিচ্ছি, বিএসএফ সীমান্ত চৌকি, কাঁটাতার। আর এই হচ্ছে আমাদের রাস্তা, খাড়া রোদ। তো এখান থেকে আমাদের এখনও প্রায় 14 কিলোমিটার মতো যেতে হবে। তো সামনে অনেক কিছু পাওয়া যাবে, তো ইনশাল্লাহ সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আবারও দৌড়াতে থাকি, লেটস রান উইথ ইমরান। আমাদের বর্ডার হাইকিংয়ের দ্বিতীয় দিনে বেশ কয়েক রকমের রাস্তা পার হলাম। এখন যেখান দিয়ে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন ধুধু ধান ক্ষেত। আর যদি এদিকে দেখাই, সেই মেঘালয়ের পাহাড়, এবং এই যে এটা কাঁটাতার, সম্পূর্ণ ভারতীয় সীমান্ত। আর যতদূর রাস্তাটা দেখা যায়, এটা কিন্তু একেবারে ধুধু একটা কাঁচা রাস্তা। হাঁটতে থাকি। আমাদের আজকের টোটাল গন্তব্য প্রায় 18-20 কিলোর কাছাকাছি। তো আমরা ইতিমধ্যে প্রায় 5 কিলোমিটার হেঁটেছি। সামনে যাই, বিশ্রামের অনেক জায়গা পাওয়া যাবে, খাওয়া দাওয়া, চা, পানি সব কিছুই রাস্তায় পাওয়া যাবে। তো আপনারা আসুন, এরকম রাস্তায় হাঁটতে ইনশাল্লাহ ভালোই লাগবে। ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না। তো আমরা আস্তে আস্তে এরকম আরেকটা রাস্তা দিয়ে এখন যাব। তো এখানে সুপ্রাচীন একটা গাছ আছে, এই গাছটা দেখে চিন্তা করলাম একটু দাঁড়াই, আপনাদেরকেও এটা দেখাই। এদিকে যদি আসেন অবশ্যই গাছটা দেখে যাবেন, এটার তলায় খানিকক্ষণ বিশ্রাম নিয়ে যাবেন। তো আমরা আসলাম, আবার একটা ছড়া পেলাম। এখানে পানি মোটামুটি হাঁটু পর্যন্ত আছে। আর রোদের অনেক তাপ, গরম লাগছিল। অসহ্য গরমের পরে এই ঝিরিটাতে যখন হাঁটছিলাম, ঝিরির বরফ শীতল পানি পুরো শরীর এবং মনকে একেবারে জুড়িয়ে দিচ্ছিল। পুরো পথে এরকম অনেক ঝিরি পেয়েছি, খুব ভালো একটা সুন্দর অনুভূতি ছিল। আর এই ঝিরিটা পার হয়ে সামনে ঢালটা দেখা যাচ্ছে, এটা বেয়ে উঠে আমরা আবার হাঁটতে থাকবো। চলুন সামনে যাওয়া যাক, দেখি সামনে কি পাওয়া যায়। তো যেটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে পানি তেমন বেশি না, হাঁটু পানি পর্যন্ত। তপ্ত দুপুরে এই ঝাঝা রাস্তাটা দিয়ে আমরা হেঁটে আসলাম। টিম মেম্বার আরও কয়েকজন আসছেন, আরও অনেকে বাকি আছেন। তো এখানে যেহেতু আমরা একটু আগে চলে আসছি, আমি আর সাকাত ভাই একটু বিশ্রাম নিচ্ছি। আমরা এখন একটা বাসার মতো এলাকা দিয়ে হেঁটে যাচ্ছি। একটা ছড়ার পাশে বেশ খানিকক্ষণ বিশ্রাম নিলাম। টিম সবাই আসলো। তো লোকাল একটা ছেলে আমাদেরকে খানিকক্ষণ গাইড করলো, তোমাকে অনেক ধন্যবাদ। আর রাস্তাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। একেবারে গ্রামীণ পরিবেশ। আমরা বিশ্রামের পরে রওনা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল। দুদিনের ট্রেলে আজকেই আমরা ট্রেলের এত পিছনে পড়লাম। আর আমাদের ঠিক পিছনে কিন্তু আমরা একটা বিজেপি ক্যাম্প পার হয়ে এসেছি। ওখানে জ্যামার আছে, ভাইরা অনেকে ড্রোন ওড়ানোর চেষ্টা করেছিলেন, ড্রোন তেমন ওড়েনি। যাক আমরা আগাতে থাকি। আজকের ট্রেলটায়
আমরা শুরু করেছিলাম ঝিরিপথে, তারপর সেখানে খানিকক্ষণ হাঁটলাম পাথরের ভিতর দিয়ে, পাথর, পানি, এরপরে মরু ধরনের পথ, ধূলি ধূসরিত, সবুজ মাঠ, গ্রামের পথ, জলাভূমি, গ্রামীণ পরিবেশ, জঙ্গলের রাস্তা, তো সবই পাওয়া গেছে। তো এটা গ্রামীণ এলাকা হলেও এখানে কিন্তু এই ধরনের ট্র্যাক্টর দিয়ে মাল আনা নেওয়া করা হয়। তো এই সব কিছু মিলে বলবো গতকালকের ট্রেলের থেকে আজকের ট্রেলটা কিন্তু অনেক বেশি উপভোগ্য। যেমন 12:30 মতো বাজে, তো এই 12:30, দুপুর 12:30 এরকম জায়গায় কড়া রোদের ভিতরে এই যে গ্রামীণ পথ দিয়ে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন যথেষ্ট আরাম লাগছে, কোনো তেমন কষ্ট নেই। তো এটা আপনারা আসেন, ঘোরেন, ভ্রমণ করেন, নিজের দেশকে জানেন। আর একটা কথা যেটা আমি সবসময় বলি, চেষ্টা করবেন ছুটি পেলে ভ্রমণ নয়, ভ্রমণের জন্য ছুটি নিন। আমাদের টিম বেশ পিছনে, আমি আর আমাদের টিম লিডার সাখাত ভাই হাঁটছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সুন্দর রাস্তা। তো এখন আমরা উঠে গিয়েছি পাকা রাস্তায়, এখান থেকে পান্থুমাই একেবারেই কাছে। তো সেখানে যে আমরা খানিকক্ষণ বিশ্রাম নিব, ওখানে বিরতি নিব, ঝর্ণা উপভোগ করব, এবং তারপরে আবার আমাদের যাত্রা শুরু হবে জাফলংয়ের উদ্দেশ্যে। সেটা বোধহয় খুব বেশিক্ষণ নাই আর। না এরপর জাফলং এর আগে খাসিয়াপল্লী করবো, খাসিয়াপল্লী দেখবো। ইভেন একটা অনেক বড় একটা মাঠের মতন করবো, স্পেস করবো। পাশে আমরা এক পাশে বর্ডার বাংলাদেশে, আরেক পাশে বাংলাদেশে ইন্ডিয়ান বর্ডার, এক পাশে যেরকম আমরা পুরো রাস্তায় মোটামুটি পেলাম আর কি। কিন্তু ওই জায়গাটা একটু এক্সেপশনাল, ওটা এক্সেপশনাল একটু জায়গা। তো যাক, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন আমরা পান্থুমায়ের উদ্দেশ্যে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। তো যেটা বলছিলাম, পান্থুমায়ের পথে আমরা এখন একটা পাকা রাস্তা পেয়েছি, এখান থেকে খুবই কাছে। আমরা চলে এসেছি পান্থুমাই ঝর্ণায়। এই রাস্তার থেকে এসে এখান দিয়ে সিঁড়ি নেমে গেছে। এখানে একটা ব্রিজ অর জেটি টাইপের কিছু ছিল। তো এই আমরা চলে আসলাম পান্থুমাই ঝর্ণা। এখানে একটু বিশ্রাম নেওয়ারও জায়গা আছে, দেখা যাচ্ছে ছাউনি করা আছে। আর আমরা সেই যে ঝিরিটা দেখিয়েছিলাম শুরুতে, সেটাই কিন্তু আস্তে আস্তে এ পর্যন্ত এসছে। আর জানি না ক্যামেরায় কতটুকু আসছে, এই হচ্ছে পান্থুমাই ঝর্ণা। সামনে যে ঝর্ণাটি দেখা যাচ্ছে, সার্কেল করে দিয়েছি আমি, এটির নাম পান্তুমাই ঝর্ণা বা বড় হিল ঝর্ণা। এটি ভারতের মেঘালয় রাজ্যের ভিতরে অবস্থিত। বিজিবি ক্যাম্প, বিএসএফ ক্যাম্প থাকার কারণে এটার খুব বেশি কাছে যাওয়া যায় না। ভরা বর্ষায় নৌকা নিয়ে খানিকটা যাওয়া যায়, আর বাকি সময় এরকম করে দূরের থেকেই উপভোগ করতে হবে। এই মাঠে যারা চরম একটা জায়গা আছে, এই যে যেটা দেখালাম, আমি এখানটায় ছিলাম, এদিক দিয়ে আমরা এসে এই যে ভাই শুয়ে পড়েছেন। যাক, এই আমাদের পান্থুমাই এর যে বিরতিটা, সেটা এখানেই শেষ করছি। এখান থেকে আমরা রওনা দিব ইনশাআল্লাহ জাফলংয়ের উদ্দেশ্যে। 3 ঘন্টাও লাগতে পারে, এর মাঝখানে যদি কিছু থাকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পান্থুমাই ঝর্ণা থেকে বেরিয়ে ডানে আসলে তারপরে বামে একটা গ্রাম মতো আছে, এখানে 1 মিনিট হেঁটে আসলে আপনারা একটা মসজিদ পাবেন। এটা হচ্ছে পান্থুমাই মাঝের মহল্লা জামে মসজিদ। যারা এখানে এসে নামাজ আদায় করতে চান, এই মসজিদে আসতে পারেন। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, গন্তব্য জাফলং। চলেন জাফলংয়ের দিকে যাওয়া যাক। আমাদের গ্রুপ হোস্টের পরামর্শে আমরা পান্তুমাই থেকে জাফলং পর্যন্ত বাকি রাস্তাটা 10 কিলো মতো হবে, অটো নিয়েই গিয়েছি শেষ পর্যন্ত। তবে এই রাস্তাটাও কিন্তু অটোতে গেলেও কম রোমাঞ্চকর ছিল না। দেখতেই পাচ্ছেন সামনে কিভাবে অটোগুলো যাচ্ছে। তো এরকম আরও কিছু দৃশ্য দেখার জন্য সাথেই থাকুন। আমরা এখন জাফলংয়ের পথে আছি। তো তেমন কিছু নাই রাস্তায়, যে কারণে একটা অটো নিয়েই যাচ্ছি আমরা। অটোটা করে ঝিরিটা পার হলাম। এই যে আমাদের অটোগুলোকে এই যে এইভাবে ঠেলে উঠানো হচ্ছে, তারপরে এখান থেকে আমরা আবার যাব। দেখছেন আমাদের মডারেটর রায়ান অটোটাকে ঠেলে উঠিয়ে দিচ্ছে, আর আরও অনেকে এখন তাকে সাহায্য করছে, বাকিগুলো উপরে উঠেছে। এই অটোকে পার করার যাত্রা বিরতিতে গ্রুপ মেম্বার, অটো ড্রাইভার এবং লোকাল কয়েকজন ছেলে মিলে বেশ আনন্দে নাচে গানে আমাদের সবাইকে মাতিয়ে রেখেছিল।
সামনে নীল শার্ট পরা ছেলেটা আয়াজ, ওর কথা আগেও বলেছি। জাফলং যাওয়ার পথে খাসিয়াপল্লির একটু আগে যেটা দেখালাম সেই নদীটা, সেটা পার হওয়ার পরে বেশ বিশাল একটা মাঠ, সেটা পার হয়ে আমরা এখন অপেক্ষা করছি। সামনে আরেকটা নদী আছে, এটা বলে একটু বেশি গভীর। যদি দেখা যায় যে একটা অটো এখানে উঠতে গিয়ে মোটামুটি আটকে গিয়েছে, সেটাকে সবাই মিলে ধরে উঠিয়ে দিল। এখন আমাদেরগুলো অপেক্ষা করছে। এটা বলা যায় যাত্রাপথে একটা ফেরিঘাটের মতো, পার্থক্য একটাই, এখানে ফেরি বলে কিছু নাই, আমরা নিজেরাই ফেরি, নিজেরাই পার হব। তো দেখতে পাচ্ছেন এই যে অটোগুলা পার হয়ে গেল। ছড়াটা পার হয়ে এসে ওটাতে কিছু সাহায্য লাগতো, তো এখানে তেমন সাহায্যের কিছু প্রয়োজন নেই, অটোমেটিকই চলে যাচ্ছে। এরপর থেকে বলে রাস্তা একদম সমান। এখান থেকে ওঠার পরে জাফলং যেতে কতক্ষণ লাগবে? 15 মিনিট লাগবে। আপনাকে অটোটা এই মোড়টায় নামিয়ে দিবে, এখানে একটা বাজার মতো। আচ্ছা, এই বাজার থেকে এখান দিয়ে একটা রাস্তা নেমে গেছে, তো এই রাস্তা দিয়ে আমরা এখন আগাচ্ছি জাফলংয়ের মূল পয়েন্টের উদ্দেশ্যে। এই বাজারটা থেকে যেখানে দেখালাম, এই মোড়টা থেকে নামলেই এই যে জায়গাটা দেখা যাচ্ছে, তো দিস ইজ জাফলং। আর এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের গায়ে গায়ে অনেক বাড়িঘর। কি আচ্ছা, এটাই হচ্ছে সেই ডাউকি? সিলেট থেকে জাফলং আসলে জাফলং 0 পয়েন্টে গাড়ি থেকে নেমে সিঁড়ি থেকে নামতে হয় খানিকটি, তারপরে জাফলংয়ের মূল পয়েন্টটা, তারপর সেখান থেকে নদী পার হয়ে এই জায়গাটা পাওয়া যায়। তো আমরা যেহেতু অন্য দিক থেকে এসেছি এবং পায়ে হেঁটে আমরা এদিক থেকে যাব, তারপর এই যে সামনে দেখা যাচ্ছে এটা ভারতের ডাউকি শহর, সেটার পাশ দিয়ে বোটে করে আমরা চলে যাব জাফলংয়ের মূল পয়েন্টে। সেখান থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে জাফলং 0 পয়েন্ট পাবো, তারপর সেখান থেকে আমরা সিলেটের দিকে রওনা দিব। প্রচুর পরিমাণে রোদ, বিকাল বাজে 4টা, মনে হচ্ছে দুপুর 2টা, এরকম রোদ। ছায়া ঘেরা একটা জায়গা দেখে একটু বিশ্রাম নিতে থামলাম, বেশি হাঁটিনি, 4-5 মিনিট, কিন্তু এই যে দেখা যাচ্ছে এদিকে ডাউকি শহর। আমাদের এখন এই পাথুরে পথটা দিয়ে আগাতে হবে। পথটা যদি একটু দেখাই, একেবারে তীব্র ঝলসে দেওয়া রোদ এর মাঝখানে, আর পথটা কিন্তু পাথুরে, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পাথর পড়ে আছে, যদিও বোল্ডার না। আমাদের একটা টিম ভুল করে মায়াবী ঝর্ণার দিকে চলে গেছে। আমরা এখন বোটে করে এই নদীটা পার হব, পার হয়ে ওপারে যাব। আমরা এখান থেকে একটা নৌকায় উঠলাম, নৌকায় করে আমাদের 2 থেকে 3 মিনিট লাগবে জাফলংয়ের মূল যে পয়েন্টটা সবাই দেখতে আসে, পানিতে নামে গোসল করে, সেখানে যেতে। বোটে পার পারসন নিয়েছিল আমাদের 20 টাকা করে। আর এই নদীতে সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্রোত। আর এই যে বোটে আমরা সবাই, এটা কিন্তু রিজার্ভ বোট না, আপনি রিজার্ভ নেওয়ার প্রয়োজন নেই। এই বোটে আমাদের সাথে আরও বেশ কিছু পর্যটক আছেন। আর দেখতে পাচ্ছেন স্রোতে বোটের গলুইয়ে কীরকম করে পানি ছলছল করছে। আর আরেকটা সিন যদি আমি আপনাদেরকে দেখাই, বোটের এত বড় একটা বোট, বেশ শক্তিশালী ইঞ্জিন লাগানো, তো বোটটা কিন্তু প্রায় স্থির হয়ে আছে। পাশের পাথরগুলো যদি লক্ষ্য করেন, একেবারে বোটটা মনে হচ্ছে আগাচ্ছেই না। আর উল্টা দিক থেকে যেটা আসছে স্রোতের অনুকূলে, সেটা কিন্তু বেশ দ্রুততার সাথেই বেরিয়ে যাচ্ছে এপাশ দিয়ে। এই যে দেখুন পাথরগুলো, তো পাথরের তুলনায় বোটটা মনে হচ্ছে একদম স্থির হয়ে আছে। তারপরেও এত স্রোতের বিপরীতেও আমাদের যেতে খুব বেশিক্ষণ লাগেনি, 4-5 মিনিট মতো লেগেছিল। এত বড় একটা ইঞ্জিন নৌকা, কিন্তু স্রোতের প্রতিকূলে গতিটা এতই কম যে বোঝা যাচ্ছে না যে আমরা আগাচ্ছি। এই যে যদি সাইডের পাথরগুলো দেখাই, একখানেই কিন্তু আটকে আছি আমরা অনেকক্ষণ থেকে, আগাতেই পারছে না। আচ্ছা, 2 থেকে 2 মিনিটের একটা বোট রাইড শেষে আমরা এখন এই এলাকা দিয়ে আবার হাঁটছি। তো আমরা এই মুহূর্তে আছি জাফলংয়ের ঘোলা পানিতে। এখানে যতটুকু পারি একটুখানি ভিজি, তো এখানে খানিকক্ষণ ভিজে তারপর আমরা এখান থেকে উঠে সিলেটের দিকে যাব। অবশেষে এই পর্যন্ত আসতে পারলাম।
তো যাক, পরের শটে দেখা হচ্ছে সূত্র কোনো জায়গা থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ভোলাগঞ্জ থেকে রওনা দিয়ে গত দুদিনে আমরা গতকালকে গিয়েছিলাম বিছানাকান্দিতে রাত্রি যাপন করে আজকে সকালে আবার হাঁটাধরি, এরপরে লক্ষণছড়া হয়ে পান্তুমাই হয়ে আমরা এখন জাফলং পিয়াইন নদীর ধারে। আর এই বামে যেটা দেখা যাচ্ছে বা আমার সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। দুদিনে অসাধারণ সুন্দর একটা যাত্রা ছিল, চমৎকার একটা অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতার সামান্য একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, জানি না কেমন লেগেছে। আর আপনি যদি এ পর্যন্ত দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ সিরিজের আগের পর্বের লিঙ্কগুলো আইকার্ডে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর ইনশাআল্লাহ আগামী আছে আমার উত্তরবঙ্গ ভ্রমণের বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও, সেগুলো দেখতে চাইলে পেজটি ফলো দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো যাক, আমরা জাফলং 0 পয়েন্ট থেকে আমাদের বর্ডার হাইকিংটা এখানেই শেষ করলাম। দুটো দিন বেশ ভালোভাবে কাটালাম। এই দেখতে পাচ্ছেন পিয়াইন নদী। আবার দেখা হবে অন্য কোথাও ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।